আমার কিন্তু ওদের আটকাতে খুব ইচ্ছে করছে। দেখো অন্তরা, তুমি নিজের বুদ্ধিতে ওদের আটকাতে পারলে আটকাও, বারবার আমাকে কেন ফোন করছো বলো তো? ফোন করেছি তার কারণ আমি জানি ওদের এখন কি করে আটকাতে হয়। দেখো, প্রথমেই আটকালে খুব একটা মজা হয় না, মাঝপথ থেকে ফিরিয়ে আনার মজাটাই আলাদা। বুঝেছি, তাহলে প্ল্যানটা কি শুনি? মিতুলকে বাগে আনার একটাই ওষুধ, সেটা হলো গুগলি। গুগলিকে ভয় দেখালেই মিতুল ফিরে আসবে। এক্ষুনি গিয়ে এমন ভয় দেখাবো না গুগলিকে। গুগলিকে ভয় দেখাতে খুব মজা লাগছে মনে হচ্ছে তোমার? হ্যাঁ, খুব মজা হচ্ছে আমার। তাহলে যাই, গুগলিকে গিয়ে ভয় দেখাই। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমাকে আমি বলেছি না, নো তাড়াহুড়ো। এই খেলাটা একদম ধীরে সুস্থে খেলতে হবে। এখন কোথাও যাবে না তুমি। আমি আগে জানি যে ইন্দ্র আর মিতুল প্রমাণ জোগাড় করার জন্য কোথায় যাচ্ছে, তারপর। সেটা কি করে জানবে তুমি? ওই যে ম্যাজিক। সুশোভন বাবু ফোন করেছিলেন, বললেন যে আপনারা আসবেন। আপনার বাবার সঙ্গে কিন্তু আমার খুব খাতির। হ্যাঁ, বাবার মুখে আপনার কথা অনেক শুনেছি। বলুন আপনাদের কি হেল্প লাগবে? আমাদের মিউনিসিপ্যালিটির মধ্যে আপনাদের 3টে ফ্যাক্টরি ইউনিট, আপনাদের জন্যই তো এই এলাকায় প্রচুর কর্মসংস্থান হচ্ছে। আপনাদের হেল্প করতে পারলে আমাদের খুবই ভালো লাগবে। বলছিলাম যে এই মিউনিসিপ্যালিটি এলাকার মধ্যে যাদের যাদের জন্ম হয়েছে, আপনি নিশ্চয়ই তাদের ব্যাপারে জানেন। হ্যাঁ, আমি না জানলেও আমাদের অফিসের সব ট্র্যাক রেকর্ড তো থাকবেই। মানে এই এলাকায় যেসব বাচ্চারা জন্মেছে তাদের সমস্ত ডিটেলস, লাইক ওরা কবে জন্মেছে, ওদের কি ঠিকানা, ওরা যমজ কিনা, সবটা জানা যাবে তো? দেখুন, জানা যায় বলতে আমরা সবাইকে দুমদাম জানিয়ে দিই না, কারণ এগুলো সব ব্যক্তিগত তথ্য। তো যদি সেই তথ্য অনেক বছর পুরনো হয়, আসলে আমাদের একজনের জন্ম পরিচয় তথ্য জানা খুব জরুরি। বুঝতে পেরেছি, এমনিতে আমাদের জানানোর নিয়ম থাকে না, তবে আপনার ক্ষেত্রে ব্যাপারটা আলাদা। যার সম্পর্কে জানতে চাইছেন তার জন্ম তারিখটা বলুন। 25 সেপ্টেম্বর 1992। ঠিক আছে, আমি ল্যাপটপ থেকে ওই দিনের ডিটেলসটা বার করছি। সেদিন কারা কারা জন্মেছে তার সমস্ত তথ্য আপনি এখানে পাবেন। আর ভয় দেখাচ্ছিল যে তুই আর নাকি আমার কাছে থাকবি না, তুই আমাকে ছেড়ে যাবি না, তো আমার কাছে থাকবি। আমার খুব ভয় করছে। আমি কোথাও যাব না সোনা, তোকে ছেড়ে আমি তোর কাছেই থাকবো। তোর কাছে আসা থেকে আমাকে কেউ আটকাতে পারবে না, ঠিক আছে? একদম কান্নাকাটি করবে না, কেমন? গুগলি, তোমার বুড়ো ছেলে আছে তো, তোমার মিতুল মাকে তোমার থেকে কোথাও যেতে দেবো না, কেমন? তুমি একদম ভয় পেও না। এই মেয়েটা আশা স্তক না, গুগলিটা কেঁদেই চলেছে। ওর মনের উপর অস্বাভাবিক একটা চাপ পড়ছে। ইন্দ্র, মিতুল, কিছু একটা করো মা তোমরা। ওই মেয়েটার যত রাগ তোমাদের ওপর, সেটা ফলাচ্ছে এই বাচ্চাটার ওপর। ওকে অসম্ভব টর্চার করছে। আসলে বুঝে গেছে কোথায় আমাদের হাত পা বাঁধা। ও আমাদের দুর্বল জায়গাটা ধরে ফেলেছে। শুধু সেটা নয়, আরো একটা বড় ব্যাপার আছে। ও ইচ্ছে করে এই সমস্ত কাজ করছে যাতে আমরা তাড়াতাড়ি বাড়ি ফিরে আসি। ও তো জানে যে ওর বিরুদ্ধে প্রমাণ জোগাড় করতে আমরা গেছি, তাই আমরা যখনই প্রমাণ জোগাড় করতে যাচ্ছি তখনই গুগলিকে ব্যবহার করছে, ওর সাথে অসভ্যতা করছে যাতে আমরা তাড়াতাড়ি বাড়ি ফিরে আসি। প্রমাণ জোগাড় করলেই তো আমরা কোর্টে সেই প্রমাণগুলো পেশ করব, তাহলেই তো প্রমাণ হয়ে যাবে যে অন্তরা দিদি আসল নয়। তাই ও ভাবছে আমাদের কি করে আটকাবে। গুগলি হচ্ছে ওর তুরুপের দাস, ইচ্ছে করে এই সমস্ত কিছু করছে নিজের পিঠ বাঁচানোর জন্য। আমি খুব ভালো করে বুঝতে পারছি। এই সাংঘাতিক চালাক এই মেয়ে। অতি চালাকেরও কখনো কখনো গলায় দড়ি হয়। দেখলি না কিরকম ভুল করে বলে বসলো। ওর ছোটবেলাটা খুব কষ্টে কেটেছে। কোথায় ছোটবেলা কেটেছে? কি এমন কষ্টে কেটেছে? না, আমি জোর করলাম। খুব ভালো করেছো কলি দিদি। দাদা, আপনি না আমাকে নিজের বোন মনে করেন, তাহলে সংকোচ বোধ কেন করছেন? বলুন না কি বলতে এসেছেন। এমনিতেও কোর্টের ব্যাপারটা নিয়ে আমরা খুব চিন্তায় রয়েছি। সেটাই তো স্বাভাবিক মিতুল। আর হাতেও তো বেশি সময় নেই, কোর্টে মাত্র 3 দিন বাকি। হাতের সপক্ষে কোনো সলিড প্রমাণও পাইনি। কি করবো কিছু বুঝতে পারছি না। আমরা কিন্তু একটু হলেও আপনাদের একটা খুশির খবর দিতে পারি বা একটা আশার আলো দেখাতে পারি।
আপনারা কোনো প্রমাণ পেয়েছেন? ইয়েস মিতুল। অসীমা বলো। আমরা খুব বড় একটা লিড পেয়েছি মিতুল। এই যে অনামিকা, এই মুম্বাইতে উমা দীক্ষিতের কাছে গান আর মন্টি ডিসুজার কাছে যে নাচ শিখতো সেটা সত্যি। তাই আমরা মুম্বাই পুলিশের সাথে যোগাযোগ করে ওর পাস চেক করছিলাম। বাহ, তাহলে ওখান থেকে কি জানতে পারলে? ওখানকার এক লোকাল থানায় অনামিকার নামে একটা জিডি করা হয়েছিল, আর সেটি করেছিল উর্মিলা প্রধান নামে একজন মহিলা। সেই উর্মিলা প্রধান এখন কলকাতায় আছে। কলকাতায়? হ্যাঁ, কলকাতার এক হোটেলের উনি কিচেন স্টাফ। তাহলে তো আমাদের এক্ষুনি ওখানে যেতে হবে। তাহলে ওয়েট করছি কেন? এক্ষুনি যাই। অনামিকা? অনামিকাকে চেনেন আপনি? কি হলো, হঠাৎ করে আমাকে এভাবে ডেকে পাঠালে কেন? লিসেন অনামিকা, তোমাকে টাকা আমি দিই, তাই প্রশ্নটাও আমি তোমাকে করব। এই রনো, আমি তো তোমাকে আগেও অনেকবার বলেছি আমাকে টাকার গরম দেখাবে না। তোমাকে না। এই শোনো, আমার সামনে না একদম গলা উঠিয়ে কথা বলবে না। এবার বলো তুমি আমার কাছ থেকে আর কি কি লুকিয়েছো? কি কি আবার লুকাবো আমি? তোমাকে আমি বারবার বলেছিলাম যে তোমার লাইফের পাস্ট সম্পর্কে যা যা আছে সবকিছু আমাকে এক্স্যাক্টলি বলো, তাহলেই আমি এই কেসটা আমার মতন করে সাজাতে পারবো। তারপরেও আমার কথা শোনোনি। স্পষ্ট করে একটু বলবে কি লুকিয়েছি আমি? উর্মিলা প্রধানকে। ও মাই গড, ওর কথা তো আমি ভুলে গেছিলাম, কিন্তু তুমি কি করে জানলে? আমি কি করে জানলাম সেটা তো বড় কথা নয়, বড় কথা হলো মিতুল ওর কথা কি করে জানলো। না না, প্লিজ টেল মি হু ইজ দিস উর্মিলা প্রধান? এই উর্মিলা প্রধান মুম্বাইয়ের এক লোকাল থানায় আমার নামে জিডি করেছিল। হোয়াট? কিন্তু রনু, ও তো আমার পাস্ট সম্পর্কে সব জানে। মিতুল ওর অব্দি পৌঁছে গেল। রনু, রনু প্লিজ ডু সামথিং, প্লিজ সেভ মি। हाँ, पहचानती हूँ उसको, लेकिन আপনারা হঠাৎ করে? আমরা ওর সম্পর্কে কিছু জানতে চাই। ওর সম্পর্কে জানতে চান? লেকিন কেউ? পাল্টা প্রশ্ন না করে আপনাকে যেটা জিজ্ঞেস করা হচ্ছে সেটার উত্তর দিন। অনামিকার পাস্ট হিস্ট্রি জানাটা আমাদের কাছে ইটস রিয়েলি ইম্পর্টেন্ট ম্যাডাম। বলছি, ওনার সঙ্গে আপনার কোনো ঝামেলা বা অশান্তি কিছু হয়েছিল? আমাকে প্লিজ বলুন। ওর পাস্ট নিয়ে আপনাদের কি দরকার আমি ঠিক জানি না, তবে আপনারা যখন আমার কাছে এসেছেন আমি সবটাই বলবো। ওকে আমি গাটার থেকে তুলে এনেছিলাম। যখন ওকে আমি আমার কাছে নিয়ে আসি ও ঠিক से हिंदी भी नहीं बोल सकती थी। वो तो रेल स्टेशन में बैठ के भीख मांगती थी और चोरी भी करती थी। मैं तो उसको उठा के लेके आई हम लोग की बस्ती में। আচ্ছা, আমি বলছি ও কোথা থেকে এসেছিল সেটা জানে? वो तो मुझे पता नहीं है। तारपर और की जैसा होता है ये सब लड़की। मेरे ही घर पे आई, मेरे ही पीठ पीछे छुरी मार के चली गई, मेरे खाना खा के। আমি ওকে খাইয়ে পড়িয়ে হিন্দি শিখিয়ে মানুষ করলাম, আর ও? তাহলে পরের ডেস্টিনেশন পুরুলিয়া? না, আশ্রমের আমরা কাউকেই চিনি না, তাই দুমদাম কিনে নিতে পারবো না। কিভাবে ম্যানেজ করা যায় সেটা ভাবো। সেটা তো আমি ভাববো না, ম্যানেজ করবে জুলি। কি জুলি, ম্যানেজ করতে পারবে তো? কিন্তু স্যার, এটা তো অনেক বড় রিস্ক হয়ে যাবে। রিস্ক তো হবেই, কিন্তু দেখো জুলি, তোমাকে তো আমি এমনি এমনি জেল থেকে বের করে আনিনি, একটা কারণের জন্য বের করে এনেছি। ওদের আগে তুমি পুরুলিয়া যাবে। দেখো জুলি, যে তোমাকে বাঁশ দিয়ে পিটিয়েছিল, সবার সামনে তোমার হাত থেকে মেয়েদের ছাড়িয়ে নিয়েছিল, যার জন্য তোমাকে এত দিন জেলে পৌঁছতে হয়েছে, তাকে শেষ করার কিন্তু এটা সব থেকে বড় সুযোগ।
কোনোভাবেই বাঁচতে না পারে। মিতুলের মৃত্যু নিশ্চিত করার কাজটা কিন্তু তোমার। পারবে তো? কাজ হয়ে যাবে স্যার। তুই না আমার সোনা মা, এরকম করতে নেই সোনা। আমরা যাবো আর আসবো, যেতে দে না মা। না রে মিতুমা, তোরা গেলেই আমার খুব ভয় লাগে। আমার গুগলি ব্রেভ গার্ল না? তাহলে তোরা বেরোলেই ও আমাকে খুব ভয় দেখায়। না গুগলি সোনা, এদিকে এসো, এদিকে এসো। আজ তোমায় কেউ ভয় দেখাতে পারবে না। হ্যাঁ, এটা ঠিক কথাই যে তোমার মিতুল মারা বেরিয়ে যাচ্ছে, কিন্তু তাতে কি হয়েছে? এই দেখো, তোমার মিষ্টি পিসি রয়েছে, ভিতু কাকু রয়েছে, দাদু রয়েছে, আমি রয়েছি। আজ আমরা না সবাই মিলে খুব খেলবো, খুব মজা হবে, কেমন? আর ততক্ষণে তোমার বুড়ো ছেলের মিতুল মা চলে আসবে। তোমরা সত্যি বলছো তো? মিতুল মার বুড়ো ছেলে চলে আসবে তো? গুগলি, সত্যি 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 3 সত্যি। গুগলি, তাহলে আজকে বেশ জমিয়ে খাওয়া দাওয়া করতে হবে তো। আচ্ছা, লাঞ্চে কি খাওয়া যায় বলো তো? চাইনিজ চলবে? না না, আমার এসব ভালো লাগছে না। মিতুল মা, তুই আগে সত্যি করে বল যে তুই আমাকে ছেড়ে যাচ্ছিস না তো? তুই তোর মিতুল মাকে বিশ্বাস করিস তো? আমি তোকে বলছি গুগলি, গুগলিকে তার মিতুল মার থেকে আলাদা করবে এমন মানুষ এখনো পৃথিবীতে জন্মায়নি। আমি আমার গুগলিকে কথা দিচ্ছি, আমি আজ বাইরে যাচ্ছি, এমন কিছু একটা আমি করব যাতে আমার গুগলি। দিদি, ওনারা আপনার সাথে দেখা করতে এসেছেন। আসলে আমরা আপনার কাছ থেকে একজনের ব্যাপারে জানতে চাই। দেখুন, আমরা এরকম ভাবে কারোর খোঁজ দিতে পারি না। পুলিশের পারমিশন ছাড়া আমি কাউকে কোনো খোঁজ দিতে পারবো না। আমরা থানার লেটার হেডের লেটার নিয়ে এসেছি। আপনাকে আমাদের সাহায্যের জন্য অনুরোধ করা হয়েছে। বলুন, কি জানতে চান? আপনারা মাঝে মাঝে এমন বিপদে ফেলেন না। হঠাৎ কেন যে এলেন, কি দরকারে এলেন কে জানে। একেবারে থানা থেকে চিঠি করিয়ে নিয়ে সোজা এখানে চলে এলেন, অদ্ভুত। বলুন তাড়াতাড়ি কি জানতে চান। দেখুন, আমার হাতে কিন্তু বেশি সময় নেই। আমরা আপনার বেশি সময় নেব না। বলছি, আপনি কত বছর হলো এখানে আছেন? সেটা জেনে আপনি কি করবেন? আমি অনেক বছর হলো এখানে আছি। আচ্ছা, এবার জানা হয়ে গেছে তো যেটা জানার ছিল। এবার আপনারা যান। আপনার কি হয়েছে? আপনার কি শরীর খারাপ করছে? আপনি তো ঘামছেন। আপনারা তো দেখছি এসে থেকে অবান্তর কথা বলে চলেছেন। কি জানতে চান সেটা বলুন না। এক মিনিট, বলছি এই মেয়েটির নাম অন্তরা, ওরফে অনামিকা। আমরা জানতে পেরেছি এই মেয়েটি নাকি আপনাদের আশ্রমে থাকতো। এই ডিটেলসটা কি একটু কাইন্ডলি বলতে পারবেন? না না, এই মেয়েটি আমাদের এখানে থাকতো না। ঠিক আমি কোশমিন কালেও এখানে দেখিনি। আচ্ছা, এবার আপনারা আসুন তো। আচ্ছা, আপনার কি অসুবিধা হচ্ছে আমাদের বলতে পারেন? আপনি তো রীতিমতো ঘামছেন। আর তাছাড়া এখন তো গরমও পড়েছে, তার মধ্যে জ্যাকেট পরে আছেন। আমার মনে হয় জ্যাকেটটা খুললে একটু ভালো লাগতো শরীরটা। দেখুন, এত কিছু তো আপনার ভাবার কথা নয়।
আমি তো এত কিছু আপনাকে দেখতে বলিনি। আমি জ্যাকেট পরে আছি কি নেই এসব আপনার দেখার কি দরকার? আর তাছাড়া আমি তো ছবি দেখে প্রথমেই বলে দিলাম যে এই মেয়েটি অর্থাৎ এই অনামিকা নামের কোনো মেয়ে আমাদের এখানে থাকতো না। ও তো আপনার ভালোর জন্যই। আমার ভালোর কথা আপনাদের ভাবতে হবে না। আশা করি আপনাদের যেটা জানার ছিল সেটা আপনাদের জানা হয়ে গেছে। এবার আপনারা আসুন। দেখুন, খুব দরকারে পড়ে এখানে এসেছিলাম। আমরা জানি না আপনার কি হয়েছে, তবু যদি একটু। আপনারা এখান থেকে যাবেন নাকি আমি লোক ডেকে আপনাদের এখান থেকে বার করে দেব? পুলিশের চিঠি নিয়ে এসেছেন, যা বলার তা আমি স্পষ্ট করে বলে দিয়েছি। তারপরেও আমাকে আপনারা কেন জ্বালাতন করছেন? আপনারা এবার যান, প্লিজ এখান থেকে যান আপনারা। চলো। এই মহিলা আমাদের সঙ্গে দুর্ব্যবহার করলেন কেন? জানি না, কিছুই বুঝতে পারছি না। এখানে এসে কোনো লাভ হলো না। সেটাই তো, এত দূর এসেও খালি হাতে ফিরে যেতে হবে। চলো চলো। মানে তুমি আমার প্রার্থনা শুনেছো বাবা? আমি জানতাম তুমি ঠিক আমার ডাকে সাড়া দেবে, তুমি কিছুতেই মুখ ফিরিয়ে থাকবে না। আমি কোনো একটা পথ তো পাবো বলে বাবা, বলো না। আমাকে এক্ষুনি ইন্দ্রবাবুর কাছে যেতে হবে। নিশ্চয়ই কিছু না কিছু পথ আমি পাবো, আমি জানি। আমি যাচ্ছি বলে বাবা, আমি এক্ষুনি যাচ্ছি। কোথায় যাচ্ছ তুমি? তুমি কি কোনোভাবে অনামিকার খোঁজ করছো? তুমি কি করে? আমি সব জানি। শোনো, এখানে কেউ তোমায় ওর ব্যাপারে কোনো কথা বলবে না, বারণ আছে। আমি বুঝতে পেরেছি তুমি অনেক বড় বিপদে পড়েই ওর খোঁজ করতে এসেছো। আমি জানি এর পেছনে অনেক বড় ষড়যন্ত্র আছে। শোনো, মন্দিরের পিছনের দিকে একটা গোডাউন আছে, ওখানে চলো, আমি সব বলছি তোমাকে। ঠিক আছে, কিন্তু আমার স্বামী ওদিকটাতে রয়েছেন, ওনাকে একটু আমি নিয়ে আসি। না দিদি, তাতে দেরি হয়ে যাবে। আবার তোমার সঙ্গে আমাকে কেউ কথা বলতে দেখলেও আমার ভীষণ বড় বিপদ হয়ে যাবে। কিন্তু আমার ফোনটাও তো ওনার কাছেই আছে। তাতে কি হয়েছে? তুমি যাবে আর আসবে, ফোনের দরকার নেই কোনো। হ্যাঁ, তাও ঠিক। যাবো? হ্যাঁ, চলেই যাই। খবরটা পাওয়া বেশি জরুরি। কিছুক্ষণের তো ব্যাপার, যাবো আর আসবো। নকল অন্তরার রহস্য ভেদ করবে ভেবেছিলে না মিতুল? এখন তোমার মৃত্যুটাই রহস্যে ঢেকে গেল। কালকে কাগজের হেডলাইন, পুরো বাড়িতে অগ্নিদগ্ধ হয়ে রহস্যময় মৃত্যু গৃহবধূর। এতক্ষণ হয়ে গেল, মিতুল এখনো আসছে না, কি ব্যাপার? কখন তো গেছে? ওই তো ওনারা আসছেন। মিতুল কোথায় গেল? ও এক মিনিট, বলছি আপনি আমার স্ত্রীকে দেখেছেন? ও মন্দিরে জল ঢালতে গিয়েছিল। না না, কিচ্ছু বলা যাবে না, বললেই তো আমার প্রাণ নিয়ে টানাটানি হবে।
কি হলো, আপনি চুপ করে আছেন কেন? আপনি দেখেছেন? হ্যাঁ, দিদি গান গাইলো, জলও তো তারপর ঢাললো, তারপর তো আমি দেখিনি। দেখেননি? তাহলে কোথায় গেল? আপনি এক কাজ করুন, সামনেই মন্দির আছে, আপনি একবার মন্দিরে গিয়ে দেখুন। যান। কেউ দরজাটা একটু খোলো না। মিতুল, মিতুল, কি হলো? এখানে মিতুল নেই, তাহলে কোথায় গেল? মিতুল, আচ্ছা দম বন্ধ হচ্ছে, আমি কি করবো? কোথা দিয়ে বেরোবো? পথ দেখো আমাকে বলে বাবা, কিভাবে বেরোবো? পথ দেখো বলে বাবা, পথ দেখো আমায়। দাঁড়াও, কে তুমি? আমায় বাঁচালে? কি হলো, চুপ করে আছো কেন? বলো না কে তুমি? তুমি তো দরজা খুলে দিলে আমার, বলো না কে তুমি? সোহাগের বিপদ, তুমি পারো ওকে বাঁচাতে। কে কোথায় গেল? এক্ষুনি এখানেই ছিল, অন্তরা দিদি ছিল এখানে, এক্ষুনি ছিল। কি যাতা কথা বলছো? অন্তরা কোথা থেকে আসবে? আমি যাতা কথা বলছি না, আমি সত্যি বলছি, তুমি বিশ্বাস করো। আমার সঙ্গে এক্ষুনি কথা হলো, অন্তরা দিদি ছিল এখানে। আমাকে তো ওরা ঘরের মধ্যে ঢুকিয়ে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল। কি? তুমি ঠিক আছো তো? না না, আমার কিচ্ছু হয়নি, আমি একদম ঠিক আছি। কিন্তু তুমি আমার কথা বিশ্বাস করো, আমি সত্যি বলছি। অন্তরা দিদি আমাকে বাঁচিয়ে নিয়ে এসেছে, অন্তরা দিদি আমার দরজা খুলে দিয়েছে, আমাকে এখান অব্দি নিয়ে এসেছে। আমি এক্ষুনি দেখলাম এখানেই ছিল, এখন আর কোথাও দেখতে পাচ্ছি না। অন্তরা কোথা থেকে আসবে? আর ও কি আমাদের পিছু নিয়ে এতটা আসবে? হ্যাঁ, আর এলেও বা অন্তরা দিদি আমাকে বাঁচাতে যাবে কেন? কিন্তু আমি তো অন্তরা দিদির সঙ্গে কথা বললাম। তুমি কার সঙ্গে কথা বললাম? কে ছিল ওটা? আমি সত্যি বলছি, এখানে অন্তরা দিদি ছিল, আমি কথা বলেছি, আমাকে বললো সোহাগের বিপদ, তুমি পারো ওকে বাঁচাতে। কি বললো? আমার গুগলির খুব বিপদ। তোমাকে আমি আবার জিজ্ঞেস করছি, কেন ভয় দেখাচ্ছিলে আমার গুগলিকে? মিতুল কি সবটা জেনে গেছে? কিন্তু এই ঘরে তো আমি একেবারে হাতে নাতে ধরা পড়ে গেছি। কি বলবো এবার, কি বলে ম্যানেজ দেবো? উত্তর দাও, আমার গুগলিকে তুমি কেন ভয় দেখাচ্ছিলে? আমি ভয় দেখাইনি, ও মিথ্যে কথা বলছে। গুগলি মিথ্যে কথা বলে না। তুমি একটা এমন মানুষ না, তোমার সঙ্গে কথা বলতে ঘেন্না করছে আমার, তাও বলতে বাধ্য হচ্ছি। কিছুক্ষণের জন্য আমরা বাড়িতে ছিলাম না, বাড়িতে ছিল বলতে তুমি আর সরপঞ্চা, তাও ওরা গুগলি ঘুমোচ্ছে দেখে নিজেদের ঘরে ছিল। এবার তুমি প্রশ্নের উত্তর দাও, কেন তুমি গুগলিকে ভয় দেখাচ্ছিলে বলো? বারবার সেই মুখের কথা মনে পড়ে যাচ্ছে। কি করুণ সেই মুখ, কত বিষাদ সেই মুখে।
বিশ্বাস করুন স্যার, এবার ওই মেয়েটার মৃত্যু নিশ্চিত ছিল। চারিদিকে দাউ দাউ করে আগুন জ্বলছিল, আর বেরোনোর কোনো উপায় ছিল না। আমি তো নিজে গিয়ে দেখলাম দরজা বন্ধই ছিল। এরপরেও মেয়েটা বেরোলো কিভাবে? তার মানে মেয়েটার ওপরে ভগবানের দয়া নয়তো ভূতের হাত আছে। ভগবান বা ভূতের হাত না থাকলে কেউ এতবার মৃত্যুর হাত থেকে বেঁচে যেতে পারে না। কিন্তু জুলি, যে করেই হোক ওদেরকে প্রমাণ জোগাড় করার থেকে কিন্তু আমাদের আটকাতেই হবে। কিন্তু স্যার, আমি আপনাকে কথা দিচ্ছি, এইবার মিতুলকে শেষ করতে পারবো কি পারবো না আমি জানি না, তবে ওর হাতে কোনো ইনফরমেশন আমি পৌঁছাতে দেব না। দেখি এবার ওকে কে সাহায্য করে অন্তরাকে নকল প্রমাণ করতে। আই নো ইট জুলি, আই নো ইট। এই কাজটা কেউ করতে পারলে একমাত্র তুমি করতে পারবে। তোমাকে এটা করতেই হবে জুলি, অ্যাট এনি কস্ট এটা করতে হবে তোমাকে। আমি দরকার পড়লে তোমাকে আরো ডাবল টাকা দেবো আমি তোমাকে, কিন্তু তোমাকে এই কাজটা করতেই হবে। আরে যাবে, এত তাড়া কিসে? মিতুল, তোমার চোখ মুখ তো একেবারে শুকিয়ে গেছে দেখছি। নিজের পায়ে নিজেই কুড়ুলটা মারলে তো? আমি বলেইছিলাম আমরা দুজনে মিলে গুগলিকে মানুষ করব, কিন্তু শুনলে না আমার কথা। আজ তো কোর্টে প্রমাণ হয়ে যাবে যে আমি আসল অন্তরা। তখন গুগলিকে চিরকালের মতো হারাবে। কি ইন্দ্র, তোমার সেকেন্ড ওয়াইফ তো দেখছি হার মেনে নিয়েছে। তোমাদের বডি ল্যাঙ্গুয়েজই বলে দিচ্ছে তোমরা হেরে গেছো। আর কয়েকটা দিন আগে যদি জানতে পারতে তাহলে এত ঝামেলায় পোয়াতে হতো না। গুড লাক। মিসেস লাহিড়ী, আপনাকে কথা বলবার যথেষ্ট সুযোগ দেওয়া হয়েছিল, আপনি সেটা বলেছেন। এবার মিস্টার বাসুকে সেটা বলতে দিন। থ্যাংক ইউ অনার। একটু আগে যে কথা আমি আদালতে বললাম, যে অনামিকা অর্থাৎ অন্তরা লাহিড়ীর যমজ বোন, সেই কথা সপক্ষে আমি আদালতে কিছু ছবি পেশ করতে চাই। মিস্টার বাসু, আপনি কন্টিনিউ করুন। থ্যাংক ইউ অনার। আপনার হাতে যে ছবিগুলো রয়েছে তা মূলত বাচ্চাদের খেলনার ছবি। ছবিতে যে জিনিসপত্রগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে, যেমন খেলনা, পুতুল, রঙের বাক্স, তা সবই আছে দুটো করে। অনার, কোনো মানুষের যদি একটা মাত্র সন্তান হয়ে থাকে তাহলে সে একই জিনিস কেন দুটো করে কিনবে? তাই আমি বলতে চাই, মৃত অন্তরা লাহিড়ীর বাবা মা শ্রী স্নেহজিৎ চক্রবর্তী এবং পরমা চক্রবর্তীর দুজন সন্তান ছিল এবং তারা যমজ। সেক্ষেত্রে আমাদের সামনে যিনি দাঁড়িয়ে রয়েছেন তিনি কোনো রকম প্লাস্টিক সার্জারি ছাড়াই অবিকল অন্তরা লাহিড়ীর মতোই দেখতে। আইডেন্টিক্যাল টুইন, মানে যমজ ভাই বোনের ক্ষেত্রে যা হয়ে থাকে আর কি। অবজেকশন ইওর অনার। এই সমস্ত কিছু ওদের মন গড়া, এতে কিচ্ছু প্রমাণ হয় না। একজনের দুটো দুটো করে খেলনা আছে মানে যে তার দুটো সন্তান আছে, এটা মেনে নেওয়াটা খুব হাস্যকর। উল্টে আমি তো এটা বলবো যে বাবা মাদের যখন একমাত্র সন্তান থাকে তাদেরকে তারা বেশি প্যাম্পার করে, তাদের জন্য দুটো দুটো করে জিনিস কেনে, যাতে একটা নষ্ট হয়ে গেলে বা খারাপ হয়ে গেলে অন্যটা ব্যবহার করতে পারে। ইওর অনার, এইসব ছবি দেখিয়ে এটা প্রমাণ করা যায় না যে আমি অন্তরা লাহিড়ী নই। তাই এই আদালতের কাছে আমি অনুরোধ করব ইন্দ্রজিৎ লাহিড়ীর লয়ারকে যেন আরো শক্ত এবং পোক্ত প্রমাণ পেশ করার নির্দেশ দেওয়া হয়। মিস্টার বাসু, এইমাত্র আপনি যে ছবিগুলো আমাকে দেখালেন এবং যা বলেছেন সেগুলো আপনার অনুমান মাত্র। এখন আপনার অনুমানের উপর ভিত্তি করে আদালত কোনো সিদ্ধান্ত নিতে পারে না। আপনি এইমাত্র দাবি করেছেন যে আমাদের সামনে যিনি দাঁড়িয়ে আছেন তিনি অন্তরা লাহিড়ী নন, তিনি অনামিকা। ইওনার, এই রজত দত্ত এবং সুমিতা দত্ত
এই কেসের জন্য ঠিক কতটা ইম্পর্ট্যান্ট সেটা আমি একটু পরে ক্লিয়ার করছি। তবে তার আগে আমি আমার পুরনো কথায় ফিরে আসি। 1998 সালের 1 মে আসানসোলের বাসিন্দা রজত দত্ত এবং সুমিতা দত্ত তাদের একমাত্র কন্যা সন্তান অনামিকাকে নিয়ে পুরুলিয়ায় বেড়াতে আসে। অযোধ্যা পাহাড় থেকে নামার সময় তাদের গাড়ির অ্যাক্সিডেন্ট হয় এবং ঘটনাস্থলে রজত দত্ত এবং সুমিতা দত্ত মারা যান। কিন্তু বেঁচে যায় তাদের একমাত্র কন্যা অনামিকা। তাকে উদ্ধার করে নিয়ে আসা হয় পুরুলিয়ার পবিত্র হৃদয় অনাথ আশ্রমে। কারণ সেই সময় দত্ত দম্পতির কোনো আত্মীয় সন্ধান পাওয়া যায়নি। তারপর সেই বাচ্চা মেয়েটি সেখানেই বড় হতে থাকে এবং পরবর্তীকালে মুম্বাই চলে যায় এবং সেখানে উমা দীক্ষিত এবং মন্টি ডিসুজার কাছে গান এবং নাচ শেখে। তারপর অনন্ত সাবরওয়ালের খুনের মামলায় জড়িয়ে পড়ে নিজের নাম পরিচয় ভাঁড়িয়ে অন্তরা লাহিড়ী সেজে ঢুকে পড়ে ইন্দ্রজিৎ লাহিড়ীর বাড়িতে। অবজেকশন ইওর অনার, এই সব কিছু মিথ্যে, সব কিছু বানানো। অবজেকশন ওভাররুলড। মিস্টার বাসু, প্লিজ কন্টিনিউ। থ্যাংক ইউ, ইওর অনার। সত্যি না মিথ্যে সে তো কোর্ট বিচার করবে। মাই লর্ড, এবার আমি একে একে আমার সাক্ষীদের ডেকে নেব। আমি প্রথমে ডেকে নেব রিটায়ার্ড পুলিশ অফিসার সমীরণ উপাধ্যায়কে। বলুন। যা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। যা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। সমীরণ বাবু, এতক্ষণ আমি যা যা বললাম তা কি ভুল? প্রত্যেকটা কথা ঠিক। আমি সেই সময় পুরুলিয়াতে পোস্টেড ছিলাম। একই সাথে অনামিকার বাবা মা যে অ্যাপার্টমেন্টে থাকতেন সেই অ্যাপার্টমেন্টের সিকিউরিটি গার্ড রবি মণ্ডলকে। প্রসিড। বলুন। যা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যে বলিব না। যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। রবিবাবু, এই যে রজত দত্ত এবং সুমিতা দত্তের সন্তান, সে যে তাদের আসল সন্তান নয়, এটা আপনার কবে থেকে সন্দেহ হল? দেখুন, আমি তো মিতুল দিদি আর দাদাবাবুকে সব কথাই বলেছি। আদালতের সামনে আমি একই কথা বলবো। সত্যি কথা বলতে আমার কোনো ভয় নেই ধর্মাবতার। দত্তবাবুরা মেয়েটিকে কিন্তু খুব ভালোবাসতেন, কিন্তু মেয়েটি কিন্তু ওদের কেউ ছিল না। একদিন দত্তগিন্নি হঠাৎ মেয়েটিকে নিয়ে এসে বললেন মেয়ে হয়েছে। হ্যাঁ, কিন্তু বিশ্বাস করুন, আমি কিন্তু মা হওয়ার কোনো লক্ষণ ওর মধ্যে দেখিনি। আপনি নিশ্চিত মা হওয়ার কোনো লক্ষণ ওনার শরীরে ছিল না? ও মা, নিশ্চিত হব না কেন? আমি তো দিন রাত এখানেই বসে থাকি। ওনারা মর্নিং ওয়াকে বেরোন, অফিসে যান, তারপরে বাজার করে আসেন, রাত্রিরে পার্টি করে ফেরেন, কিন্তু না, ওনার মধ্যে তো মা হওয়ার কোনো লক্ষণ আমি দেখিনি। তারপর একদিন ওই বাচ্চাটাকে নিয়ে এলো, এ নিয়ে আবার এই ফ্ল্যাটে ফ্ল্যাটে অনেক কানাঘুষো কথাবার্তা আরম্ভ হয়ে গেল। ওনারা কিন্তু একদম মুখে কুলু পেটে বসতেন। আপনাকে অনেক ধন্যবাদ রবি কাকা। আচ্ছা, আপনাকে যদি কোর্টে গিয়ে কথাগুলো বলতে বলা হয়, আপনি বলবেন তো? ওমা, বলবো না কেন? তুমি নিজের মেয়ের জন্য এরকম ভাবে লড়াই করছো, আর আমি কোর্টে গিয়ে বলবো না? প্রয়োজন হলে আমি 1000 বার কোর্টে গিয়ে কথা বলবো। ঈশ্বর তোমার মঙ্গল করে অতিথি। ইওর অনার, পরপর দুজন সাক্ষীকে আমি আদালতে পেশ করলাম। তাদের কথা থেকে পরিষ্কার হয়ে যাচ্ছে যে রজত দত্ত এবং সুমিতা দত্ত, অর্থাৎ
আসল অন্তরার মেসো মাসির যে সন্তান ছিল তা তাদের নিজের ছিলই না। মিথ্যে কথা, এই সমস্ত কিছু মিথ্যে কথা, মিথ্যে সাক্ষী, সব সাজানো। আচ্ছা আচ্ছা আমি মেনে নিলাম আমি অনামিকা, আমি মিথ্যে বলেছি, আমি সবটা সাজিয়েছি। কিন্তু তাহলে আমার প্রশ্ন যে অন্তরার কোনো যমজ বোন ছিল, সেটা তাদের কোনো আত্মীয়রা জানতো না কেন? কেন ইন্দ্রজিৎ লাইরি সেই উত্তর দেব আমি, সেই উত্তর আমি দেব ইওর অনার। তার জন্য আমি স্ট্যান্ডে রাখবো মিতুলকে, কারণ অনেকগুলো অনুমান পর পর সাজিয়ে অনামিকার অতীতটাকে বার করেছে। পরমার সাথে আমার যে কনভারসেশন সেটাও রেকর্ডেড। হ্যাঁ, সেটা খুবই কনফিডেন্সিয়াল, কিন্তু এই কেসের স্বার্থে আমি সেটা আদালতকে দেখাতে চাই। ওয়েল, আমি এখনই এই পেন ড্রাইভ আদালত কক্ষে চালিয়ে তার রেকর্ডিং দেখার অনুমতি দিচ্ছি। প্লিজ। থ্যাংক ইউ। জানেন, দিদিভাই যখন আমার কাছ থেকে আমার সন্তান চাইলো, তখন আমি ভীষণ দ্বন্দ্বে পড়ে গিয়েছিলাম, বুঝতে পারছিলাম না কি করব। তারপর ভাবলাম, আমার কাছে তো আমার আরেক সন্তান রয়েছে, কিন্তু আমার দিদিভাই তো কোনোদিন সন্তানের মা হতে পারবে না। সেজন্য একমাত্র রাজিও হয়ে গিয়েছিলাম। আমার স্বামীও তাতে মত দিয়েছিল। তারপর ওরা এফিডেভিট করে ওর সারনেম চেঞ্জ করে ফেলল, আর নাম রাখলো অনামিকা। আচ্ছা, তো আপনার এখন সমস্যাটা কি হচ্ছে? আপনি ওই বাচ্চাটাকে ছেড়ে থাকতে পারছেন না? খানিকটা তাই, জানেন তো। দিদিভাই ওকে নিয়ে আসানসোল চলে গেল। ওরা বলেছিল যে ওরা আমাদের সাথে যোগাযোগ রাখবে, আমি ওদের ওখানে যাব, এই জন্যই আমি রাজি হয়েছিলাম। কিন্তু আসানসোল চলে যাওয়ার পর দিদিভাই আমাদের সাথে আর কোনো যোগাযোগ রাখেননি, সব যোগাযোগ বন্ধ করে দিয়েছে। আর যখনই দেখা করতে চেয়েছি বলেছে ওর নাকি সারনেম এখন বদলে দত্ত হয়েছে, চক্রবর্তী ফ্যামিলির ও নাকি আর কেউ নয়। যখনই দেখা করতে চেয়েছি তখনই বলেছে ভুলে যা তোর একটা সন্তান আছে। একবার চোখের দেখাও দেখতে দেয়নি বাচ্চাটাকে। দেখুন, আমার কাছে এখন দুটোই অপশন আছে। একটা হচ্ছে দিদিভাইয়ের কাছ থেকে আমার সন্তানকে কেড়ে নেওয়া, যেটা আমি করতেই পারি কারণ আমার কাছে সমস্ত রকমের প্রমাণ আছে। আর দ্বিতীয় অপশন হলো আমার যে আরো একটা সন্তান আছে সেটা ভুলে যাওয়া। কারণ এটাই প্রেফারেবল। কারণ দিদির কাছ থেকে যদি আমি ওকে কেড়ে নিই, দিদির সাথে আমার সম্পর্কটাই নষ্ট হয়ে যাবে, যেটা আমি কখনোই চাই না। কিন্তু ওকেও যে আমি ভুলে থাকতে পারছি না। প্লিজ প্লিজ আপনি কিছু করুন। আপনি একটু শান্ত হন। দেখুন, আমার সাজেশন যদি আপনি চান তাহলে আমি বলবো সেকেন্ড অপশনে হাঁটলেই আপনি ভালো থাকবেন। আপনি একটা কাজ করুন, আপনি এই মুহূর্তে ওদের সাথে সমস্ত যোগাযোগ বন্ধ করে দিন। কিন্তু আমার মেয়েটা, ওকে যে আমি কিছুতেই ভুলতে পারছি না। আমার যে ভীষণ কষ্ট হচ্ছে, আমার শরীর খারাপ হয়ে যাচ্ছে, আমি কোনো কাজে মন দিতে পারছি না। ওর কথা ভাবতে গিয়ে আমার যে আরো একটা সন্তান আছে, আমি ওর দিকেও নজর দিতে পারছি না। বলুন না প্লিজ, আমি কি করলে ভালো থাকবো একবার বলুন। দেখুন, আপনি যে পুরোপুরি ভালো থাকবেন সেটা আমি সত্যিই আপনাকে অ্যাসিওর করে বলতে পারবো না, কারণ আপনার যে লসটা হয়েছে সেটা তো এত সহজে পূরণ করা সম্ভব নয়। তবে আমি আপনাকে এটুকু বলতে পারি, আপনি কিন্তু সত্যি অত্যন্ত উদার মনের পরিচয় দিয়েছেন। ঔদার্য কিন্তু অনেক সময় মানুষকে শক্তি যোগায়। আপনার এই যে উদারতা, এটাও কিন্তু আপনাকে শক্তি যোগাবে। আচ্ছা, আপনি একটা ট্রিক অ্যাপ্লাই করে দেখতে পারেন। আপনি যখনই কোনো গিফট দেবেন তখন 2টো করে দেবেন। 2টো করে? হ্যাঁ, ওরা তো যমজ, অন্তরা আর অনামিকাকে একই রকম দেখতে।
আপনি ভাববেন আপনি একটা গিফট অন্তরাকে দিচ্ছেন আর একটা গিফট অনামিকাকে দিচ্ছেন। হ্যাঁ, এবার এটা ভীষণই একটা ছেলে ভোলানো ট্রিক, কিন্তু আমার মনে হয় আপনি এটাতে ভালো থাকবেন। মা, আমার মা ছিল? এটা হতে পারে না। ভোলে বাবা, অনামিকাকে দেখেছি আমি কিছুতেই স্থির থাকতে পারছি না, খুব অস্থির লাগছে। কাগজটা ওই মহিলা নিয়েছে? মানে কেন নেবে? মানে কেউ? আমি তো কিছু বুঝতে পারছি না। আমিও কিচ্ছু বুঝতে পারছি না। ভোলে বাবা, তুমি কেন এরকম করছো বলো তো? এত দূর এসেও তুমি এই সমস্ত প্রমাণ, এত কষ্ট করে আমরা এক একটা প্রমাণ জোগাড় করেছি, সব প্রমাণ ধূলিসাৎ করে দিচ্ছ। কি করবো এখন আমরা? মাথা কাজ করছে না, আমি কি করবো? আমি কিচ্ছু বুঝতে পারছি না। কেন আমার থেকে গুগলিকে কেড়ে নিতে চাইছো বলো তো? আমার সত্যি মাথা কাজ করছে না। এই অল্প সময়ের মধ্যে কাগজটা কোথা থেকে আনবো? কি করবো এখন? না না, এটা হতে পারে না। ভোলে বাবা, তুমি আমার পায়ের তলার জমি ভেবে কেড়ে নিতে পারো না। তোমাকে এর উত্তর দিতে হবে। বুঝতে পারছি না শেষ মুহূর্তে এসে, এত দূর নিয়ে এসে তুমি কেন এরকম করছো আমাদের সাথে? আমাকে এক্ষুনি এর উত্তর পেতে হবে, এক্ষুনি পেতে হবে। কি চাও তুমি? কি চাও বলো তো তুমি? কেন তুমি এত পরীক্ষা নাও আমার ভোলে বাবা? কেন এরকম শেষ মুহূর্তে এসে তুমি আমাকে হারিয়ে দিচ্ছ? আচ্ছা, আমি কি চেয়েছি বলো তো? আমি কি চেয়েছি? শুধু নিজের সন্তানকে নিজের কাছে রাখতে চেয়েছি, আর তো কিছু চাইনি। আমি শুধু চেয়েছি গুগলির সঙ্গে যেন আমি ভালো করে থাকতে পারি, এইটুকুই তো চেয়েছি। সমস্ত প্রমাণ দিলাম, সব ঠিক ছিল। এখন শেষ মুহূর্তে সে কি হয়ে গেল বলো তো? সব প্রমাণ দেওয়ার পরও শুধুমাত্র ওই পদবি বদলানোর কাগজটা যদি না দিতে পারি, আর তার জন্য যদি অনামিকা জিতে যায়, ওই গুগলিকে কি মুখ দেখাবো? কি বলবো ওকে আমি? তুমি তো জানো বলে বাবা, ও অনামিকার কাছে ভালো থাকবে না। ও একটু ভালোবাসে না আমার গুগলিকে, সারাক্ষণ ভয়ে জুবুথুবু হয়ে থাকে। আমার গুগলি আমাকে ছাড়া থাকতে পারে না, তুমি তো জানো সে কথা। বলো তুমি কেন বারবার এরকম করো বলো তো? বারবার কেন এরকম করো? তুমি পথ দেখাও আমাকে, তুমি সহায় হও আমার। মিতুল, আমি কাকে দেখছি? এটা হতে পারে না, এটা হতে পারে না, এটা হতে পারে না। এটা অনেক পাপ করেছো তুমি, অনেকের রক্ত লেগে আছে তোমার হাতে। তুমি কে? তুমি আর এগোবে না, আর এগোবে না, এগোবে না তুমি। আজ তোমার পাপের ঘোড়া পূর্ণ হয়েছে। তুমি আমার প্রাণের বাজি ধরেছিলে, জিতে গেছো। কিন্তু আমার সোহাগের প্রাণের বাজি আমি তোমাকে কিছুতেই ধরতে দেব না, কিছুতেই না।
কার গলা? এটা অন্তরার গলা। মিতুল অন্তরার গলায় কিভাবে কথা বলছে? মিতুল, তুমি এটা কোথায় পেলে? মিতুল, এটা কোথায় পেলে তুমি? আমি জানি না, আমি কিচ্ছু বুঝতে পারছি না। সবটা কিরকম ঘেটে যাচ্ছে। আমি এখানে ছিলাম না, আমি তো এখানে মাথা করছিলাম বলে আমার সামনে এই কাগজটা আমার হাতে ছিল না। আচ্ছা বেশ, তাহলে আমি কি করে এই কাগজটা কোথায় গেল বলো না? আমরা এসব নিয়ে পরে ভাববো, ওদিকে দেরি হয়ে যাচ্ছে। এক্ষুনি এটা গিয়ে পেশ করতে হবে। আমরা হেরে যাচ্ছি মিতুল, চলো এক্ষুনি চলো। আমি বুঝতে পেরেছি, সব তোমার কৃপা না বলে বাবা। তোর কাগজটা আমার হাতে কি করে এলো? আমি জানি সব তোমার কৃপা বলে বাবা। মিতুল, যেতে হবে, চলো 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 তাড়াতাড়ি। কেন এইভাবে আমার সবকিছু শেষ করে দিলে? কেন মিতুল বলো, কেন কেন? আপনি শান্ত হন, অযথা কান্নাকাটি করবেন না। আপনি যদি কিছু বলতে চান তাহলে অবশ্যই বলতে পারেন, আমি আপনাকে সে সুযোগ করে দেব। আপনি কিন্তু একবারই বলবার সুযোগ পাবেন। ধর্মাবতার, এরপর ওনার আর কি বলার থাকতে পারে? দিনের পর দিন উনি অন্তরা লাহিড়ী সেজে লাহিড়ী পরিবারের ক্ষতি করেছেন, ওদের প্রত্যেকের সঙ্গে প্রতারণা করেছেন। এরপর ওনার কি বলার থাকতে পারে? মিস্টার বাসু, ওনার কথাগুলো ওনাকেই বলতে দিন না। আদালত তো অপরাধীকেও বলবার সুযোগ করে দেয়। আপনার কি সত্যি কিছু বলবার আছে? এত কিছু তো আমি জানতামই না। আজ আমার চোখের সামনে থেকে বিরাট বড় এক পর্দা উঠে গেল। আমার নিজের পরিচয়, নিজের অস্তিত্ব সবকিছু কেমন নতুন ভাবে ধরা দিল। লোক ঠকিয়ে খাই, আমাকে অন্তরা লাহিড়ীর মতো দেখতে বলে আমি লাহিড়ী বাড়িতে ঢুকেছিলাম। নিজেকে অন্তরা লাহিড়ী বলে প্রমাণ করব বলে অনেক খেলাও সাজিয়েছিলাম, কিন্তু শেষমেশ প্রমাণ হয়ে গেল যে আমি অন্তরা লাহিড়ী নই, আমি অনামিকা। জ্ঞান হওয়ার পর থেকে আমি নিজের বাবা মাকে খুব অল্প সময়ের জন্যই দেখেছিলাম। তারপর নিজের জীবনের বেশিরভাগ অংশই কেটেছিল অনাথ আশ্রমে। তারপর আমি মুম্বাই চলে যাই বেঁচে থাকার জন্য। নানান রকম লড়াইও করি, কিন্তু আজ এতদিন পরে আমি জানতে পারছি যে আমি যাদের আমার বাবা মা বলে ভাবতাম তারা আসলে আমার বাবা মাই নয়। আমার বাবা মা অন্য কেউ। আমারও একটা সুন্দর পরিবার ছিল, আর সেটা আমাকে কেউ কোনোদিনও জানায়নি। কেমন যেন মনে হচ্ছে আমি ওর কাছে একবার যাই ইন্দ্রবাবু। না মিতুল, আমাকে একবার ওর কাছে যেতে দাও না। তুমি চোখ মুখের অবস্থা দেখেছ? এত বছর পর একজনের অস্তিত্বের নতুন একটা দিক চোখের সামনে খুলে গেছে। ও বুঝতে পারছে না ও কি করবে কি করবে না। তুমি দেখেছো কিরকম ভাবে দাঁড়িয়ে আছে? আমি একবার কি ওকে একটু বোঝাই? না বললাম তো, একদম না। ও যা অন্যায় করেছে তার জন্য ওকে শাস্তি পেতেই হবে। তুই ভুলে যাচ্ছ। আচ্ছা মেনে নিলাম, অন্তরার মুখের মিল ওর সাথে আছে,
কিন্তু তা বলে ও আমাদের বাড়িতে গিয়ে গুগলির সাথে, আমার সাথে, গোটা পরিবারের সাথে কি ব্যবহার করেছিল ভুলে যাচ্ছ? ভুলো না। দেখো, আর প্রত্যেকবার ওর জন্য যতবার আমরা প্রমাণ জোগাড় করতে গেছি ততবারই ও প্রমাণ লুটপাট করে দেওয়ার চেষ্টা করেছে, আমাদের হেনস্থা করেছে। আর এটাও ভুলো না, ও কিন্তু একটা খুনও করেছে। ও যেন এবার ঠিক পথে যায়, বাকি জীবনটা ও যেন নিজের পরিচয়ে সুস্থভাবে বাঁচতে পারে। আপনারা একটু বাইরে দাঁড়াবেন দয়া করে, আমি একটু এই ঘরটাতে একা থাকতে চাই। ঠিক আছে, কিন্তু মনে রাখবেন কোনো রকম চালাকি করার চেষ্টা করবেন না। যার ভাগ্যই ছোট থেকে তার সাথে চালাকি করে যাচ্ছে, সে আর আলাদা করে কি আর চালাকি করবে? আপনি যখনই কোনো গিফট দেবেন তখন দুটো করে দেবেন। দুটো করে? হ্যাঁ, ওরা তো জমজ, অন্তরা আর অনামিকাকে একই রকম দেখতে। আপনি ভাববেন আপনি একটা গিফট অন্তরাকে দিচ্ছেন আর একটা গিফট অনামিকাকে দিচ্ছেন। এসব আমার, এবার আমি আমার ভাগ বুঝে নেব। এতদিন ধরে যেগুলো আমি পাইনি, এবার সেগুলো। ও যা যা পাইনি কিন্তু ওর পাওয়ার কথা ছিল, সেগুলো যেন ও পায় ঠাকুর। আর অন্যায়ের সাহায্য নিয়ে যেন ওকে কিছু চাইতে না হয়। সেটা তো আমিও বুঝতে পারছি না। অনামিকার সাথে যে অন্তরা দিদির রক্তের যোগ, সেটা অনামিকা জানতোও না। এদিকে অন্তরা দিদির অতীতের ব্যাপারে পুঙ্খানুপুঙ্খ সব তথ্য জানতো। এটা কি করে সম্ভব? আচ্ছা, সেসব খোঁজখবর তুই পরে করিস, আগে তুই বলতো যে তুই এই রহস্য সমাধানটা করলি কি করে? সে অনেক লম্বা গল্প দাদু। আরে বাবা, সেই লম্বা গল্প শুনবো বলেই তো বসে আছি। তাহলে শুরু কর। আচ্ছা, পুরুলিয়ার আশ্রম থেকে ফেরার সময় আমাদের হাত থেকে যে গুন্ডারা ফাইলটা কেড়ে নিয়েছিল, সেটা তো তোমরা জানোই। হ্যাঁ, ফাইলটা তো কেড়ে নিয়ে চলে গেছিল, তারপর কি হলো? ওই ফাইলের মধ্যে তারিখটা আমি দেখে নিয়েছিলাম, আর সেটাই আমার মনে ছিল। সত্যি মিতুল, তুই জিনিয়াস। তারপর কন্টিনিউ। সেই তারিখ ধরেই আমরা পুলিশ অফিসারের সঙ্গে দেখা করি। প্রথম দিন যখন ওনার সঙ্গে দেখা করতে যাই, তখন উনি খুব একটা আগ্রহ দেখাননি। প্রথম দিন আপনাদের ফিরিয়ে দেওয়ার পর আমি রিসার্চ করে দেখেছি, আমি ওই বাচ্চাটাকে আশ্রমে রেখে দিয়ে এসেছিলাম। বাচ্চাটার মৃত বাবা মায়ের নাম রজত দত্ত আর সুমিতা দত্ত, আর ঠিকানা 14B বাইলেন রোড, আসানসোল। হ্যাঁ রে মিতুল, এই তো পুরো সিনেমার গল্প মনে হচ্ছে রে। আচ্ছা আচ্ছা পিসিমণি, বলছি সিনেমাটা ক্লাইম্যাক্সে এসে পৌঁছেছে, শুনতে দাও। হ্যাঁ বলছি মিতুল, মানে আসানসোলের ঠিকানা তো তুমি পেলে, মানে অনামিকার বাবা মায়ের, তারপরে কি? ওনাদের অ্যাপার্টমেন্টের যে দারোয়ান, আমরা তার সঙ্গে কথা বলি। দত্তবাবুরা মেয়েটিকে কিন্তু খুব ভালোবাসতেন, কিন্তু মেয়েটি কিন্তু ওদের কেউ ছিল না। একদিন দত্তগিন্নি হঠাৎ মেয়েটিকে নিয়ে এসে বললেন মেয়ে হয়েছে। হ্যাঁ, কিন্তু বিশ্বাস করুন, আমি কিন্তু মা হওয়ার কোনো লক্ষণ ওর মধ্যে দেখিনি।
একদিকে অন্তরা দিদির বাড়িতে একজন বাচ্চার জন্য সমস্ত খেলনা দুটো দুটো করে কেনা, আর ঠিক সেই সময়ই অন্তরা দিদির মাসির একজন সন্তান নিয়ে বাড়ি ফেরা, যেই পরবর্তীকালে অনাথ হয়ে পুরুলিয়ার পবিত্র হৃদয় অনাথ আশ্রমে যায়, যাকে হুবহু অন্তরার মতো দেখতে। তার মানে আমরা সেখান থেকে পরিষ্কার বুঝতে পারি যে অন্তরা আর অনামিকা যমজ। আমাদের কাছে অঙ্কটা জলের মতো পরিষ্কার হয়ে যায়, কিন্তু আমাদের হাতে এমন কোনো প্রমাণ ছিল না যেটা আমরা কোর্টে দেখাতে পারি, কারণ কোর্ট তো বলতেই পারে যে সমস্ত সাক্ষী আমরা সাজিয়ে নিয়ে গেছি। কি করব আমরা কিছুই বুঝতে পারছিলাম না, হাতে সময়ও কম ছিল, একটা বেলা পড়েছিল, আমার কিরকম পাগল পাগল লাগছিল। কলি রে, আজ তো বাড়িতে অন্তরার আত্মার শান্তির উদ্দেশ্যে শান্তি সস্তায়ন করা হবে, তাই জন্য তোর মামুকে আর শুভকে পাঠিয়েছি জিনিসগুলো আনার জন্য। ওই তো মামুরা চলে এসেছে। ওই তো, কিরে সব নিয়ে এসেছিস তো? হ্যাঁ হ্যাঁ, তুমি যা লিস্ট দিয়েছিলে সেটা মিলিয়ে সবকিছু নিয়ে এসেছি। ঠিক আছে, মিতুলকে দিয়ে আসি। দেখ, আরে মিতুল কোথায়? আরে মিতুল তো ঠাকুর ঘরে গেছে, আর গুগলিকেও তো নিয়ে গেল। আরে বাবা, ওর ইচ্ছে মানে মিতুলের ইচ্ছে গুগলিকে দিয়ে অন্তরার আত্মার শান্তির উদ্দেশ্যে সব নিয়ম পালন করাবে। মিতুল কি নিয়ে তৈরি বলো তো? মাটি, মাটি রে। দেখেছিস, মাটি যখন নরম থাকে না তাকে ভেঙে ফেলা যায়, কিন্তু একবার যখন মাটি শক্ত হয়ে যায় তখন তাকে ভাঙা সহজ নয়। একদম ঠিক কথা বলেছিস দাদা। যাই, কথায় কথায় তো অনেক দেরি হয়ে গেল, ওদিকে মেয়েটা ওয়েট করছে। কলি তুইও চল, আয় 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 আয়। এত বছর ধরে এই মেয়ের চিন্তাতেই তো তুমি মুক্তি পাওনি, তাই না অন্তরা দিদি? আজ তুমি নিশ্চিন্ত তো? আমি তোমায় কথা দিচ্ছি, প্রাণ থাকতে কুকলিকে কোনো বিপদের মুখোমুখি আমি হতে দেব না। আমি জানি তোমার আশীর্বাদে আমি সেটা পারবো। তুমি কুকলিকেও আশীর্বাদ করো, যাতে ও একদিন অনেক বড় হয়, মানুষের মতো মানুষ হয়। মিতুল, অন্তরা দিদি, দিদি, আমাকে আর ডেকো না মিতুল, আমি চলে যাচ্ছি। এই ইউলোক ছেড়ে চিরকালের মতো চলে যাচ্ছি। গুগলি, গুগলি মা, ওই দেখ। কি দেখবো রে মিতুল মা? সে কি রে, তুই দেখতে পাচ্ছিস না? ওই দেখ, ওই দেখ না গুগলি, দেখ ভালো করে দেখ। মিতুল, ও যে আমায় দেখতে পায় না। বলো না অন্তরাদি, ও পাবে তোমায় দেখতে। গুগলি, এই গুগলি একটু ভালো করে দেখ না মা, দেখতে পাচ্ছিস না? তুই দেখ না ভালো করে, দেখতে পাবি। ভালো থেকো মিতুল, আমার সৌভাগ্যকে ভালো রেখো। অন্তরাদি,
অন্তরাদি যেও না, অন্তরাদি আমার কথাটা একবার শোনো, যেও না অন্তরাদি, যেও না। মিতুল মা তুই কাঁদছিস কেন রে? তোর কি খুব কষ্ট হচ্ছে? অন্তরাদি আমার কথাটা একবার। তুই কোথায় যাচ্ছিস? কার সঙ্গে কথা বলছিস? বল না মিতুল মা, কে ওখানে? কার সঙ্গে তুই কথা বলছিস? বল বল না। রাজকুমারীর সেই মায়ের সঙ্গে যে তারাদের দেশে থাকে। ও মেয়ের পায়ের তলা সরষে দেখ কোথায় আছে গিয়ে দেখ। ওই তো মিতুল। মাটির রং তুলি পুতুলের শাড়ি, গুড মর্নিং। গায়ে আদর আদর সারাদিন জুড়ে বাবার আড়ি চুপি চুপি রাখি বুকের ভিতর, যেখানে আমি থাকি জানলা খুলে রাখি আসে। মিতুল শোন না, বলছি গুগলির দুধে ক চামচ হেলথ ড্রিঙ্ক দেবো? 3 চামচ। আমি এক্ষুনি আসছি পিসিমণি। এই তো গুগলি। মিতুল মা আমি রেডি। আমি জানি তো, গুগলি তো স্কুলে যাওয়ার সময় এক পায়ে খাড়া হয়ে যায়। তুমি ওখানে যাও, আমি এক্ষুনি প্রদীপটা রেখে দিয়ে আসছি, কেমন? গুড মর্নিং সবাইকে। গুড মর্নিং। গুগলি, আজকে পরীক্ষা কিন্তু খুব ভালো করে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ আমি সব ভালো করে পড়ে নিয়েছি। আমাকে দাও। আমি করছিলাম তো। আস্তে আস্তে। গুগলি, পরীক্ষার জন্য ঠিকঠাক তৈরি হয়েছিস তো মা? মনে আছে সব? আচ্ছা বলতো, আমেরিকা মহাদেশ কে আবিষ্কার করেছিলেন? ক্রিস্টোফার কলম্বাস। বাহ, বেশ। আচ্ছা ওটা মনে আছে তো? সেরা অকুতভয় রাজকুমারী যিনি রাজত্ব চালাতে যুদ্ধে ভয় পেতেন না, কি নাম? মিতুল পাল। অর্কদা, তুমি একেবারে ঠিক সময় চলে আসো না। শোনো, এমনিতে ইতিহাসে ওর মাথা নেই, অনেক কষ্টে আমি ওকে মুখস্থ করিয়েছি, আর তোমরা গুলিয়ে দিও না তো। মিতুল ঠিকঠাক সময় এসে বলতে পেরেছি, এটা সব থেকে বেশি আনন্দের। গুগলি, কোনো চিন্তা নেই, ফাটাফাটি পরীক্ষা হবে। ইন্দ্র, শুভ, সব রেডি তো? এই কলি কোথায়? কলি তো ঘরেই আছে। তারা আমি ডাকছি। কলি, কলি। ডাকছিলে? হ্যাঁ শোনো না, ওই মা তোমার জন্য শুটকি মাছ পাঠিয়েছে। আচ্ছা দাও দাও। বাবা, কলি, শুটকি মাছ এত দূর? বাবা বাহ। কি খোকা, কি হচ্ছে? আমাদের কলি মুটকি প্রেমী হয়ে উঠেছে, ভাবা যায় না। বাবা, শুটকি মাছ, যা বিটকেল গন্ধ। উফ মা, রান্না করলে কিন্তু মোটেও বিটকেল গন্ধ বেরোয় না। আর মামুনি তো এর আগে আমাকে খাইয়েছেন, আমি আজকে এটা দিয়ে লাঞ্চ করব। ওই তো মিতুলের জ্ঞান ফিরছে। মিতুল, ঠিক আছিস তো? আরে হঠাৎ করে কি হলো মেয়েটার? কি জানি। কমপ্লিট বেড রেস্ট। আর তুই না এখন থেকে মিতুলের খুব ভালো করে দেখাশোনা করিস। আচ্ছা সেটা ঠিক আছে, কিন্তু তুই বল ওর কি হয়েছে? আর মিতুল, তুমি না আর অফিসে যেও না, ঠিক আছে? এমনি তো রেস্টেস নাও না, খালি সারাদিন ঘুরে বেড়াও। আরে কলি, তোকে সবাই মিলে জিজ্ঞেস করছে যে মিতুলে এক্স্যাক্টলি কি হয়েছে, সেটা বল। সেটা না বলে মুখস্থ কিছুটা বলে যাচ্ছিস। এইসব কথা তো আমিও বলতে পারি। ওর কি রোগটা হয়েছে সেটা বল না। হ্যাঁ তাই তো,
এই মেয়েটা মাথা ঘুরে পড়ে গেল, সেটা কেন পড়ে গেল সেটা তো বলবি। কঠিন রোগ, রোগের নাম ওয়াও ওয়াও। কি এ আবার কি ধরনের রোগ? মানে এরকম রোগের নাম তো আমি জীবনে শুনিনি। এই ইয়ার কি মানিস না কলি, প্লিজ ইয়ার কি মানিস না তো। অদ্ভুত কথাবার্তা বলিস, ওয়া করে বাচ্চারা কাঁদে, ওর কি রোগ হয়েছে সেটা বল। দূর বাবা, তোমাদেরকে এক্ষুনি সবকিছু এখানেই জানতে হবে। তোমরা সবাই নিচে চলো তো। মামু, আমার দারুণ আনন্দ হচ্ছে, আমি সেকেন্ড বার দাদু হচ্ছি। আমার বয়সটা একটু বেড়ে যাচ্ছে এবার মনে হচ্ছে। রাখতো তোর বয়স, বয়স বেড়ে যাচ্ছে, বয়স বেড়ে যাচ্ছে। আরে পুঁতি পুতনির মুখ দেখার জন্য না আমি রেডি। আর আমার তো বয়স কমছে, আর আমার উৎসাহ না, আমার উৎসাহ আর এনার্জি ডাবল হয়ে যাচ্ছে। পঞ্চা, লেটস ডান্স। ছোট্ট ভূমিকা, তারপরে একটু কথাবার্তা, আর তারপর শেষে তুই এমন করে বলছিস যেন তুই একাই নাচ। এ শোনা, আমি তোর থেকে ভালো নাচি। হ্যাঁ এই তুই চুপ কর তো, দেখা যাবে শিবানী। ওহো বাবারে বাবা, তোরা চুপ করবি? এত লোকজনের মধ্যে ঝগড়া করছো। আচ্ছা পঞ্চা, এবার একটু চুপ কর। আচ্ছা, আমাদের বাড়ির জামাই সবেধর নীলমণি একমাত্র অ্যাঙ্কার, কিছু বলবে, তার কথাটা শুনি। থ্যাংক ইউ শুভ। সো লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, লাহিড়ী বাড়ির বড় ছেলে অর্থাৎ ইন্দ্রজিৎ লাহিড়ী এবং ওনার স্ত্রী মিতুলের দৌলতে লাহিড়ী বাড়িতে নতুন মেম্বার আসতে চলেছে, আর সেই আনন্দে আজকে আমরা এই পার্টির আয়োজন করেছি বন্ধুগণ। তাহলে এবার হবে গান, সাথে लगा देखो तो। এইসব আনন্দ এবার শেষ হবে, আর শুরু হবে কান্না। সন্তানদের নিয়ে সুখের সংসার করবে ভাবছো তো ইন্দ্রজিৎ লাহিড়ী? তোমার এই ভাবনাকে আমি গলা টিপে মারব। তোমার সাপোর্টগুলোকে শেষ করে, তোমায় দুর্বল করে, সর্বশান্ত করে অনেক চেষ্টা করেছি আমি, কিন্তু আর না। এবার আমি মোক্ষম আঘাত করবো, আর সেটা তোমার উপর। আরে দারুণ দারুণ খোকা, দারুণ। আরে ইন্দ্রমিত্রের সঙ্গে সঙ্গে না তুইও ডান্সার হয়ে গেলি খোকা। লাভলি। সবার সামনে সব কি কথা? কি কথা? খারাপ কি বললো? অ্যাটেনশন অ্যাটেনশন অ্যাটেনশন, আমার একটা কথা বলার আছে। না 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 না, কিচ্ছু বলার নেই। তুমি আর কলিশন আসবে না। কি যে তুমি বলো না, আমি একটা প্ল্যান করেছি। কি প্ল্যান? কালকে কি? কালকে আবার কিছুই তো না। আরে কালকে সানডে। ও ছুটি। কালকে কর্মবীর ইন্দ্রজিৎ লাহিড়ীর ছুটি। এই আনন্দে আমরা সেলিব্রেট করতে সবাই মিলে একসাথে পিকনিকে যাব। থ্যাংক ইউ অর্ক, এতে আমার প্ল্যানটা এক্সিকিউট করা আরো অনেক ইজি হয়ে গেল। ব্যাস, কালই হবে ইন্দ্রজিৎ লাহিড়ীর শেষ দিন। ভোলে বাবা, সত্যি কি মানুষ এতটা ভালো হয়ে যায়? এত তাড়াতাড়ি বদলে যায়? যাকে ভালোই হলো, আমাদের ভরসার মান রেখো রানু দাদা। মিতুল, হ্যাঁ তুমি এবার কি ভাবতে বসলে? চলো চলো। তাহলে বুঝেছিস? একদম। আচ্ছা বেশ,
তাহলে আমি আসছি, কোনো প্রবলেম হলে আমাকে কল করিস। হ্যাঁ আরে বাবা তুই এসব নিয়ে আর টেনশন করিস না, তুই গিয়ে পিকনিকটা ভালো করে এনজয় কর। যা। ওকে বাই। বাই। সব ব্যবস্থা হয়ে গেছে তো? ওকে, আমি একদম ঠিক সময় পৌঁছে যাব। এই অপরচুনিটিটা কিন্তু মিস করলে চলবে না। দিস ইজ আওয়ার অনলি চান্স। ইন্দ্রজিৎ লাহিড়িকে এবার মরতে হবে। ফাটিয়ে খাওয়া হলো বল, দারুণ খাওয়া হয়েছে। দাদু খাওয়া হয়ে গেছে, এবার হবে খেলাধুলা। প্রথমে মিউজিক্যাল চেয়ার। রেডি করো। আমি রেডি, ঠিক আছে? মিউজিক। আরে ঘর পঞ্চা। তুমি আউট। বাবা মিউজিক। ফেলে আসা গান, রূপকথা, চুপ কথা, ফুরফুরে এক রোদের জন্মদিন, মন পাহারা, বন্ধুরা, আজ খোলা আলটুসি ক্যান্টিন। এই न दिए नीले नीले अंबर पर चांद जब आए, प्यार ये दिल दीवाना दीवाना है, ये दिल दीवाने ने मुझको भी कर डाला दीवाना। मैंने उसके शहर को छोड़ा, उसकी गली में दिल को तोड़ा, फिर भी सीने में धड़कता है ये दिल। मैंने दिल से उसे निकाला, जो ना करना था कर डाला, फिर भी याद उसी को करता है ये दिल, ये दिल। তাহলে এইবার শুরু হচ্ছে আমার প্ল্যান। প্রথমে আমি ভিডিওটা আমার মোবাইলে রেকর্ড করে রাখলাম, আর তারপর এই ল্যাপটপের সামনে মোবাইল ক্যামেরাটা এমন ভাবে রাখবো যাতে টাইমার সেট করার পর ল্যাপটপের ওয়েবক্যামে এই ভিডিওটা ঠিক সেই সময় চলবে যখন মিটিংটা শুরু হবে। আর তাতে সবাই ভাববে বোধহয় রণজিৎ লাহিড়ী মিটিং করাতে খুব ব্যস্ত। দাদা ভাই ইমপ্রেসড। কিন্তু আসল ব্যাপারটা তো কেউ জানবে না। তখন রণজিৎ লাহিড়ী কোথায়? রণজিৎ লাহিড়ী কি মিটিং এ? না, রণজিৎ লাহিড়ী তখন গাড়িতে। তোমার কাছে আসছি আমি ইন্দ্র, তোমার দিন শেষ। হ্যাঁ রণ, শুনতে পাচ্ছিস? হ্যালো, হ্যাঁ রণ, রণ তুই এখানে?
তুই এখানে কি করে এলি? তুই তো ভিডিও কলে মিটিং এ ছিলিস। আর হাতে বালতির মধ্যে কি এগুলো কি ফেলছিস তুই? মাংস। দাদাভাই আমি দেখ না এতগুলো মাংস এনেছি আমি। মাংস মাংস মাংস। রণব তুই মাংসগুলো জলে কেন ফেলছিস? দাদাভাই তোকে বলা হয়নি না, তবে একটা দারুণ ইন্টারেস্টিং খবর আমি দিচ্ছি। হ্যাঁ, আমি না শুনলাম যে রিসেন্টলি এই হাসনাখাড়ি নদীর জলে নাকি কুমির দেখা গিয়েছে। কুমির, আই গট সো এক্সাইটেড ফর দিস। আমার দারুণ লাগলো খবরটা শুনে। আর তখন আমি ভাবলাম যে তোরা তো এখানে পিকনিক করতে আসছিস সবাই মিলে, তাহলে আমি এখানে চলে আসি এই কুমিরগুলোকে পিকনিক করানোর জন্য। দারুণ আইডিয়া না? দাঁড়া, কিন্তু একটা প্রবলেম হয়ে গেছে তার মধ্যে, খুব বড় প্রবলেম হয়ে গেছে। তুই দেখ না এইটুকুনি মাংস আছে আর নেই আমার কাছে। আর এই কুমির এত 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 বড় বড় কুমির, কি করবো আমি, কি করবো কিছু বুঝতে পারছি না। বুঝতে পারছি না রণ, তুই কি যাতা কথা বলছিস বলতো? তোর কি মাথাটা আবার খারাপ হয়ে গেল নাকি? দাদা ভাই, আই এম অ্যাবসলিউটলি ফাইন। তুই তো দেখতে পাচ্ছিস আমাকে, আমি একদম ঠিক, একদম সুস্থ হয়ে গেছে। কিন্তু ব্যাপারটা যেটা হচ্ছে সেটা হচ্ছে কুমিরগুলো না আমার খুব প্রিয়। আমি ভালোবাসি কুমিরগুলোকে। আমি একটা কথা বুঝতে পারছি না, তুই তো মিটিং এ ছিলিস, তুই এখানে হঠাৎ করে কি করে এলি? মানে তুই ছাড়, তুই চল। আরে মিটিং তো হবে, কিন্তু আমাকে তো এখানে আসতেই হলো এই সুন্দর কুমিরগুলোর টানে আমাকে এখানে আসতে হলো। তুই আমার সঙ্গে চল, কথা বলার সঙ্গে চল। আমি গেলে তো হবে না, আমি যেতে পারবো না দাদা ভাই, কারণ আমি এখানে অন্য একজনের যাওয়ার ব্যবস্থা করার জন্য এসেছি। দাদাভাইকে ঠিক ঠিক পাওয়া যাবে তাই না? কুমির যতই টেনে নিয়ে যাক দাদাভাইকে ঠিক খুঁজে পাবো না। তুমি গাড়িটা রেডি রেখেছো তো? দাদাভাইকে ফেলে কিন্তু আমাদের হসপিটাল নিয়ে যেতে হবে। তুমি কিচ্ছু হবে না, কিন্তু আমরা সবাই আছি। মিতুল, চোখটা খোল না। খোকা কি হবে খোকা? বাবা নিজেকে সামলাও, ঠিক কিছু একটা হবে। খোকা সারাদিন তো বেশ আনন্দ করেই কাটছিল খোকা, তারপর দাদু ভাই যে কোথায় আমি জানি চলে গেল, আমি জানি। মৃত্যু অজ্ঞান হয়ে গেছে খোকা। কি হবে খোকা? তুমি সামলাও, নিজেকে সামলাও, একটু নিজেকে সামলাও বাবা। খোকা ঠিক, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে, একটু দাঁড়াও। এই তো মিতুল চোখ খুলেছে। মিতুল মিত্রবাবু, কোথায় তুমি? আমি জানি তুমি এখানে আছো, তুমি কোথাও যেতে পারো না। বাবা কি হয়েছে এটা কি? আমি খবরটা পেয়ে ছুটে এলাম। তোমরা কি বলছো কি সব? দাদা ভাই আর নেই মানেটা কি হয়েছে কি দাদা ভাই? শুভ কি হয়েছে বল আমাকে, কি হয়েছে? কি শুনছি আমি? তোরা কোথায়, তুই কোথায় গেছিস? জানি না, আমি কি হয়েছে? একটু হোল্ড কর, তোমরা একটু বোঝাও, আমি আসছি। হ্যাঁ, হ্যালো। তোমরা আমাকে বলছো না কেন এগুলো? কখন হলো? আমাকে জানাসনি কেন? তোরা আমাকে জানাসনি? আরে বাবা, কিছু হয়নি, চুপ কর তুই। আমাকে কেউ জানালো না কেন এগুলো? দাদা তুই শান্ত, দাদা আমাকে জানালি না কেন? প্লিজ শান্ত। মিতুল, তুমি ইন্দ্রবাবুকে জলে ফেলে দিয়েছো না? হ্যাঁ, তুমি ফেলেছো। তোমার ফোনে তো ইন্দ্রবাবু ওদিকে এসেছিল, তুমিই তো ফোন করেছিলে ইন্দ্রবাবুকে। মিতুল, তোমার কথা চুপ করে আছো কেন? উত্তর দাও। সর্বনাশ, মিতুল কি আমাকে দেখে ফেলেছিল নাকি? মিতুল, তুমি ফেলে দিয়েছো না ইন্দ্রবাবুকে? তুমি ইন্দ্রবাবুকে জলে ফেলে দিয়েছো না? এরকম করি আমরা তো ভরসা করেছিলাম তোমাকে রণু দাদা, তোমাকে তো বিশ্বাস করেছিলাম আমরা। কেন করলে এটা আমাদের সাথে? কেন করলে? মিতুল, কি বলছো কি মিতুল? আমি দাদাকে
না না, মরেনি, প্রাণটা ধুকধুক করছে, মনে হয় কুমিরে ধরেছিল। কুমিরের কামড় থেকে প্রাণে বেঁচেছে, কপালটা খুব ভালো। জগা, তুই দৌড়ে যা, লোকজন ডাকতে হবে, হাসপাতালে নিয়ে যেতে হবে। হ্যাঁ, তুই এখানে থাক, আমি এক্ষুনি আসছি। তাড়াতাড়ি যা। মিতুল কি হয়েছে তোর? মিতুল হাতটা কতটা পুড়ে গেছে তোর। মা তুমি ওর কাছে থাকো, আমি মলমটা নিয়ে এসেছি। মিতুল চোখ খোল মিতুল, চোখ খোল তুই। মা মিতুল উঠে বস মা, উঠে বস। কি করেছিস তুই এটা? হাতটা পুরো পুড়ে গেছে। এইরকম অবস্থায় এসব কি শুরু করেছিস বলতো? হ্যাঁ, চিন্তা করো না, আমি একদম ঠিক আছি। এইটুকু পোড়ায় আমার কিচ্ছু হবে না। আমার সিঁথির সিঁদুর রক্ষা করার জন্য আমি নিজের প্রাণের বাজিও রাখতে পারি। না, পারিস না, তুই আগে পারলেও এখন পারিস না। তুই কি ভুলে গেলি তোর শরীরের মধ্যে আরো একজন বড় হচ্ছে? না, ভুলিনি তো, ভুলিনি। সেই জন্য তো ঠাকুরের কাছে এসেছি প্রশ্ন করতে, কেন আমার ইন্দ্রবাবুকে আমার থেকে দূরে সরিয়ে রেখেছে? কি ক্ষতি করেছি আমি, বলো? মিতুল, তোমাকে তো খুব শক্ত হতে হবে, বলো? নিজের জন্য না হোক, যে আসছে তার জন্য। শোন, তোকে তোর সন্তানকে সুস্থ শরীরে পৃথিবীর আলো দেখাতে হবে।